হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু RWS সাইট একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। তোমাদেরকে অলরেডি এর আগের ভিডিওগুলোতে আমি বলে দিয়েছি যে কি করে তোমরা RWS সাইট একাডেমি ওয়েবসাইটে গিয়ে তোমরা কোর্স, নোটস এবং এক্সামের ডিটেল দেখতে পারবে। এক্সামের মাধ্যমে তোমরা এক্সাম দিয়ে ফ্রি অফ কস্ট কিন্তু সার্টিফিকেট পাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা যদি সার্টিফিকেট না নিয়ে থাকো, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এখানে গিয়ে এক্সাম দাও, আর ফ্রিতে সার্টিফিকেটটা কিন্তু ক্লেম করতে পারবে। আর ভেরিফিকেশনে গিয়ে চেক করতে পারবে যে তুমি ভেরিফাই আছো কি না। তো মেইন টপিকে চলে যাই। আজকের যে ভিডিওটা সেটা হলো তোমাদের সেমিস্টার 4 এর মডেল কোয়েশ্চেন নাম্বার 2। তোমাদেরকে এর আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছি তোমাদের কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে, কোয়েশ্চেনের প্যাটার্ন কিরকম থাকবে। আজকে এটা দ্বিতীয় মডেল কোয়েশ্চেন, যেখানে আমি তোমাদের আরো কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে সেগুলো সম্পর্কে একটু ডিসকাস করবো। সবার ফার্স্টে গ্রুপে তোমরা ভালো করে জানো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, অর্থাৎ 2 মার্কের প্রশ্ন। যেখানে প্রথম প্রশ্ন আসছে স্কিমা বলতে কি বোঝায়। স্কিমা কোথা থেকে আছে? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম চ্যাপ্টারের পার্ট এটা। কম্পিউটার অ্যাপ্লিকেশন সায়েন্স দুজনের কিন্তু এটা পড়তে হবে, সায়েন্সদেরও যেমন আছে অ্যাপ্লিকেশনদেরও আছে। ডেটা স্কিমা মানে আমরা ডেটাবেসে যেটা তৈরি করি এসকিউএল এর মাধ্যমে, তার ডিজাইন যেটা হবে বা যেটা ব্লু প্রিন্ট হবে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ডেটাবেস স্কিমা বা ডেটাবেস ম্যানেজমেন্ট স্কিমা। এটা একটা ডিজাইন বা ব্লু প্রিন্ট যার মাধ্যমে আমরা বলতে পারি ডেটাগুলো কিভাবে কোথায় রাখা হবে। অথবা দিয়ে যে প্রশ্নটা আছে সেটা হলো ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বা ডিবিএ এর দুটি দায়িত্ব লেখো। সবার ফার্স্টে আগে জানো ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কাকে বলে। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হলো সেই ব্যক্তি যে পুরো ডেটাবেসকে ম্যানেজ করে। এবার এনার কিছু দায়িত্ব থাকে। কি কি দায়িত্ব? সবার ফার্স্টের দায়িত্ব এটা থাকে ডেটাবেস ডিজাইন এবং তৈরি। ইনি ডেটাবেস ডিজাইন করে অ্যাজ ওয়েল অ্যাজ সেটাকে মেনটেন করে এবং সেটাকে সমস্ত যত অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ থাকে সেগুলো করে। এরপরে যে দায়িত্ব থাকে সেটা হলো নিরাপত্তা এবং ব্যাকআপ। নিরাপত্তা ও ব্যাকআপ মানে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর সবসময় একটা সিকিউরিটি মেনটেন করে দেয়, যে কন্ট্রোল দিয়ে দেয় যে কোন ইউজার কি ধরনের কাজকর্ম করতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ সে সেই ডেটাগুলোর ব্যাকআপ তুলে দেয়, যাতে ভবিষ্যতে গিয়ে কোনো ধরনের ডিজাস্টার হলে সেটাকে রিকভার করা যায়। 2 নম্বর প্রশ্ন আসছে কি ইন্টারাপ্ট বলতে কি বোঝানো হয়। এটা আসছে কোথা থেকে? এটা আসছে কিন্তু ওএস যে তোমাদের ইউনিটটা আছে সেখান থেকে। এটা শুধুমাত্র কম্পিউটার অ্যাপ্লিকেশনদের জন্য, কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের জন্য কিন্তু এইখান থেকে কোনো প্রশ্ন আসবে না। ইন্টারাপ্ট হলো একটি বিশেষ সিগন্যাল যা হার্ডওয়্যার বা সফটওয়্যার থেকে সিপিইউকে পাঠানো হয়। এই সিগন্যাল পেলে সিপিইউ বর্তমান কাজ সাময়িকভাবে থামিয়ে দেয় এবং জরুরি কাজটি সবার আগে সম্পন্ন করে। কোনো ধরনের মাল ফাংশন হলে এই ধরনের ইন্টারাপ্ট কিন্তু আসতে পারে। অথবা দিয়ে আবার একটা প্রশ্ন বলা আছে ব্যাচ প্রসেসিং সিস্টেম কাকে বলা হয়। অ্যাজ ওয়েল অ্যাজ এটাও ওয়েস থেকেই আসছে। সাধারণত অথবা দিয়ে যে প্রশ্নগুলো থাকে সেগুলো একই ইউনিট থেকেই হয়ে থাকে। আশা করি তোমরা এতদিনে এটা বুঝতে পেরে গেছো। ব্যাচ প্রসেসিং এ ব্যবহৃত ইউজার কখনো কম্পিউটারের সঙ্গে কিন্তু ডাইরেক্ট ইন্টারাপ্ট করতে পারে না বা অপারেটিং সিস্টেমের সঙ্গে ইন্টারাপ্ট করতে পারে না। সাধারণত ব্যাচ প্রসেসিং মানে সেই ধরনের অপারেটিং সিস্টেম যেখানে একবার কাজকে শুরু করে দেওয়া হয়, কাজ অটোমেটিক্যালি হতে থাকে আনটিল অর আনলেস যতক্ষণ না কাজটা শেষ হচ্ছে। ইউজার এখানে কিছুই করে না, সে একবার শুরু করে দেয়, ব্যাস দ্যাটস ইট। একই ধরনের কাজগুলোকে এ কি করে একত্রিত করে নেয়, যাকে আমরা কি বলা হয় ব্যাচ, যার জন্য এর নাম দেওয়া হচ্ছে কি ব্যাচ প্রসেসিং। সেম টাইপের কাজ আছে, একত্রিত করে নিল, একটা ব্যাচের আকার তৈরি করে নিল। 3 নম্বর হলো চ্যাট বট বলতে কি বোঝায়। চ্যাট বট এটা আসছে হলো তোমাদের এআই ইউনিট থেকে। এআই ইউনিট কম্পিউটার অ্যাপ্লিকেশন সায়েন্স দুজনেরই আছে। চ্যাটবট কি? আমরা মোবাইলে এখন প্রচুর পরিমাণে এআই ব্যবহার করছি, যেমন গুগল জেমিনি, চ্যাট জিপিটি, তারপরে গুগলের বার্ড আছে, তারপর VO3 আছে, প্রচুর কিছু আছে, প্রচুর কিছু। যেমন মাইক্রোসফটের কোপাইলট আছে, তোমার গ্রক এআই আছে, টুইটার যারা ব্যবহার করো তারা জানো, যারা হোয়াটসঅ্যাপ ফেসবুক করছো মেটা এআই আছে। এগুলো কি? এগুলো সবই হলো চ্যাটবট, যারা আমাদেরকে আমাদের কোনো ধরনের কোয়েশ্চেন অ্যান্সার করতে বা আমাদের সঙ্গে ডাইরেক্টলি কথোপকথন করতে, সেটা টেক্সটের মাধ্যমে হোক বা কোনো ভয়েসের মাধ্যমে হোক, কথোপকথন করতে কিন্তু সাহায্য করে। আমাদের যত কোয়ারি থাকে আমরা এখানে গিয়ে সেই কোয়ারিগুলোকে সলভ করতে পারি। এবার রিগ্রেশনের কাজ কি? রিগ্রেশন মেশিন লার্নিং এর একটা পদ্ধতি, যেখানে ভবিষ্যতের কোনো সংখ্যা বা ভ্যালুকে প্রেডিক্ট করা হয়। আমরা ভালো করে জানি, আমরা কোনো ডেটা এআই কে দিই, এআই সেই ডেটাগুলো দেখে একটা প্রেডিকশন দেয় আমাকে। যেমন তোমাকে পাস্ট কিছু দিনের একটা আবহাওয়ার রিপোর্ট দেওয়া হলো, এআই প্রেডিক্ট করে বলতে পারবে যে ভবিষ্যতে কি ধরনের আবহাওয়া হতে পারে। সেটা সবসময় যে 100% অ্যাকুরেট হবে এরকম কোনো কথা না। অ্যাজ ওয়েল অ্যাজ তোমার বাড়ির আশেপাশে যে প্রপার্টি আছে সেই প্রপার্টির কত পাস্ট হিস্ট্রি দিলে এআই সেটার উপর প্রেডিক্ট করে বলতে পারে যে হ্যাঁ, দাম আগামী 10 বছর আরো এতটা বাড়তে পারে। তোমরা এখন ভালো করে জানো, যারা একটু খবর রাখো, সোনার উপর দাম কিন্তু প্রচুর পরিমাণে বাড়ছে। এই যেটা এআই কে দিয়ে দাও, এআই তোমাকে প্রেডিক্ট করে বলতে পারবে যে 2026-এর শেষে যদি এভাবে দাম বাড়তে থাকে, দামটা অ্যাকচুয়ালি কোথায় গিয়ে পৌঁছে যাবে। 100% না হলেও 60% কিন্তু কাজ করে। এটাই হলো রিগ্রেশন, মানে একটা প্রেডিকশন কোনো ভ্যালুর। এবার গ্রুপ পি, এখানে কি হয়? এখানে একটুখানি ব্যাখ্যামূলক প্রশ্ন থাকে, অর্থাৎ 3 নম্বরের প্রশ্ন। এখানে তোমরা ভালো করে জানো 1+1
1+1 এরকম ভাবে থাকতে পারে, 1+2 থাকতে পারে, বা পুরো একটা অ্যাকুরেট 3 মার্কের কোয়েশ্চেন কিন্তু থাকতে পারে। ট্র্যাডিশনাল ফাইল সিস্টেমের তুলনায় ডিবিএমএস এর দুটি সুবিধা ব্যাখ্যা করো। ট্র্যাডিশনাল ফাইল সিস্টেমকে আমরা কিন্তু আরেকটা ভাবে লেগেসি ফাইল সিস্টেম চিনি। আমি যদি একটু শর্টে বলে দিই, ট্র্যাডিশনাল ফাইল সিস্টেম বা লেগেসি সিস্টেম হলো সেই ধরনের সিস্টেম যেগুলো অনেক পুরনো সিস্টেম, অনেক পুরনো কম্পিউটার, যেটা চলেই আসছে, আজও পর্যন্ত ব্যবহার হচ্ছে। যেমন কোবাল একটা কিন্তু ট্র্যাডিশনাল ফাইল সিস্টেমের এক্সাম্পল। ডিবিএমএস মানে লেটেস্ট যে আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যাকে বলা হয় সেটা। এবার প্রশ্ন আমাকে জিজ্ঞেস করা হয়েছে কি ট্র্যাডিশনালের তুলনায় ডিবি এর ব্যবহারের সুবিধা কি। সবার ফার্স্ট, ডেটা রিডান্ডেন্সি কমানো। ট্র্যাডিশনাল ফাইল সিস্টেমে সেম ফাইল বারবার অনেক জায়গায় স্টোর করতে হতো, কিন্তু লেটেস্ট যে ডিবিএমএস ডেটাবেস ম্যানেজ সিস্টেম সেখানে কিন্তু বারবার জমা করতে হয় না, এক জায়গায় স্টোর করলেই হয়ে যায়। এতে কি হয়, ডেটা রিডান্ডেন্সি বা রিপিটেশন অনেকটা কিন্তু কম হয়ে যায়। নিরাপত্তা, ট্র্যাডিশনাল ফাইল সিস্টেমের সিকিউরিটি অনেকটা কম ছিল, কিন্তু লেটেস্ট যে ডিবিএমএস গুলো হয় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সেখানে কিন্তু অনেক ধরনের পারমিশন অ্যাক্সেস আমরা সেট করতে পারি, যার ফলে এগুলো অনেক বেশি সিকিওর হয়ে যায়। এইগুলো এই প্রশ্নটা তোমরা পার্থক্য হিসেবেও যদি আসে তোমরা এই সেম অ্যান্সার দিতে পারো, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের এখানে বৈশিষ্ট্য দিয়েছে বা সুবিধা দিয়েছে তোমরা এগুলো লিখতেই পারো। অথবা দিয়ে যে প্রশ্নটা করা যায়, ইয়ার মডেলে উইক এন্টিটি কি, কিভাবে এটি চিহ্নিত করা হয়। দেখো, ইয়ার মডেল প্রশ্নটা আসছে কোথা থেকে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এখান থেকে। কম্পিউটার অ্যাপ্লিকেশন সায়েন্স দুজনেরই আছে। এবার এই যে ইয়ার মডেল আমরা এখানে দেখেছিলাম নানা ধরনের ডায়াগ্রাম বানানো, যেখানে তোমরা আয়তকার জেনেছিলে, যেখানে ডিম্বাকার জেনেছিলে, এগুলোর মাধ্যমে আমরা নানা ধরনের কাজকর্ম করে থাকি, কোনোটা অ্যাট্রিবিউট বোঝানোর জন্য, কোনোটা এন্টিটি বোঝানোর জন্য। এর মধ্যে ছিল একটা উইক এন্টিটি আর একটা ছিল স্ট্রং এন্টিটি। স্ট্রং মানে যার নিজস্ব প্রাইমারি কি আছে, উইক এন্টিটি মানে সেটা যার নিজস্ব কোনো প্রাইমারি কি থাকে না, অন্য কোনো স্ট্রং এন্টিটির ওপরে ডিপেন্ড করে কাজ করে, তাকে উইক এন্টিটি বলে। স্ট্রং এন্টিটির জন্য আমরা এরকম একটা আয়তকার চিহ্ন ব্যবহার করি, কিন্তু উইকের জন্য আমরা এরকম ডবল আয়তকার সাইন কিন্তু ব্যবহার করি। 5 নম্বরের প্রশ্ন আসছে, অপারেটিং সিস্টেমে কনটেক্সট সুইচিং বলতে কি বোঝায়, প্রসেস ম্যানেজমেন্টের ভূমিকা কি। সবার ফার্স্টে কনটেক্সট সুইচিং কি হয়, সিপিইউ কোনো একটা কাজ করছে, তার সাথে সাথে অন্য একটা নতুন প্রসেস তার কাছে এসে গেছে, সিপিইউ সেই কাজটাকে ওখানে স্টপ করে বা সেভ করে অন্য একটা প্রসেস চালু করে দেয়। এটাকেই কি বলা হয়, এক স্টেট থেকে আরেক স্টেটে যাওয়া, যেটাকে ধরো ইউজার স্টেট থেকে কার্নেল স্টেটে যাওয়া। এইগুলোর ক্ষেত্রে যে সুইচিংটা হয় তাকেই কি বলা হয়, কনটেক্সট সুইচিং। এবার ওএস এর কাজ কিন্তু শুধুমাত্র আমাদের কম্পিউটারে কোনো কিছু দেখতে বা পরিচালনা করতে না, তার কাজ যেমন মেমোরি ম্যানেজমেন্ট করা অ্যাজ ওয়েল অ্যাজ প্রসেস ম্যানেজমেন্ট করা। এবার প্রসেস ম্যানেজমেন্টের সিপিইউ ভূমিকা কি, সবার ফার্স্টে নতুন করে প্রসেস তৈরি করা, কোনো প্রসেস আছে সেটাকে শিডিউল করা, আর কাজ শেষ হয়ে গেলে পুরোনো প্রসেসকে বন্ধ করা বা টার্মিনেট করা। এই কাজগুলো কার, ওএস এর। অথবা দিয়ে একটা প্রশ্ন বলা হয়েছে, প্রিমিটিভ আর নন প্রিমিটিভ শিডিউলিং এর মধ্যে পার্থক্য লেখো। সবার ফার্স্ট, প্রিমিটিভ শিডিউলিং বৈশিষ্ট্যতে কি বলা হচ্ছে, প্রসেস নিয়ন্ত্রণ। এই পদ্ধতিতে কোনো প্রসেস চলাকালীন অপারেটিং সিস্টেম জোর করে তাকে থামিয়ে অন্য কোনো প্রসেস বা জরুরি প্রসেসকে চালু করতে পারে, কিন্তু নন প্রিমিটিভে এখানে একবার কোনো কাজ শুরু হলে সেগুলোকে আর থামানো যায় না। এবার দ্বিতীয়তে বলা হচ্ছে ওভারহেড। আমরা ভালো করে জানি প্রিমিটিভে যদি কোনো ধরনের আর্জেন্ট কাজ আসে বা আর্জেন্ট কোনো প্রসেস আসে, ওএস সেটাকে থামিয়ে সেই প্রসেসে সুইচ করবে, যাকে আমরা কনটেক্সট সুইচিং বলি। এই ক্ষেত্রে ওভারহেডের পরিমাণ প্রচুর বেশি হয়ে যায়, কিন্তু নন প্রিমিটিভের ক্ষেত্রে কোনো ধরনের কনটেক্সট সুইচিং হয় না, তাই এখানে ওভারহেডের পরিমাণও কিন্তু কম। 6 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুটি গুরুত্বপূর্ণ শাখার নাম লেখো এবং একটি করে ব্যবহারিক প্রয়োগ লেখো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পার্টিকুলার এই ইউনিট থেকে প্রশ্নটা করা আছে, কম্পিউটার সায়েন্স অ্যাপ্লিকেশনের দুজনেরই আছে। এখানে দুটো ইম্পর্টেন্ট শাখার মধ্যে একটা হলো মেশিন লার্নিং, যেখানে নানা ধরনের লেভেলযুক্ত ডেটা দেখিয়ে এআইকে কিছু শেখানো হয়। কোথায় ব্যবহার করা হয়, ইমেল স্প্যাম ফিল্টার করার জন্য। আমাদের মোবাইলে প্রচুর ইমেল আসে, স্প্যাম কোনটা কোনটা দরকারি এটাকে ফিল্টার আউট করার জন্য এটা করা হয়। অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের মোবাইলে ট্রু কলার আছে, অনেকের মোবাইলে দেখবে এখন অটোমেটিক্যালি কোম্পানি ফোন আসলে স্প্যাম কল, কোম্পানি কল, ফ্রড কল এগুলো দেখিয়ে দেয়, ইন্টারনেট যদি অন থাকে। এই ধরনের ফিল্টারেশনের কাজ মেশিন লার্নিং এর মাধ্যমে করা হয়। তারপর সে রোবোটিক্স। রোবোটিক্স কি হয়, রোবটকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে নানা ধরনের কারখানায় কোনো ধরনের প্যাকেজিং এর ক্ষেত্রে, কোনো ধরনের ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটাও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে হয়ে থাকে। অথবা যে প্রশ্নটা বলা হয়েছে সেটা হলো নিউরাল নেটওয়ার্কের অ্যাক্টিভেশন ফাংশনের কাজ কি। অ্যাক্টিভেশন ফাংশন যে কোনো ধরনের এআই এর ক্ষেত্রে খুবই দরকারি। নিউরাল নেটওয়ার্কে আমরা ভালো করে জানি 3টে লেয়ার থাকে, একটা ইনপুট লেয়ার, একটা হিডেন লেয়ার, একটা আউটপুট লেয়ার। এই অ্যাক্টিভেশন ফাংশনটা কিন্তু হিডেন লেয়ারের মধ্যে কাজ করে। খুবই গুরুত্বপূর্ণ একটা ফাংশন, যেখানে নিউরাল নেটওয়ার্কের একটি নিউরন সক্রিয় হবে কিনা তা ঠিক করে কে এই অ্যাক্টিভেশন ফাংশন। ওর একটা পার্টিকুলার ভ্যালু থাকে, সেই ভ্যালু অবধি যদি পৌঁছায় তাহলে সেটা অ্যাক্টিভ হয়। এটি ইনপুট সিগন্যালকে আউটপুট সিগন্যালে রূপান্তরিত করতে সাহায্য করে। এর কিছু এখানে ফাংশনের এক্সাম্পল দেওয়া রয়েছে, তোমরা চাইলে পরীক্ষার সময় এটা দিতেই পারো। এবার
গ্রুপ সি রচনাধর্মিক প্রশ্ন থাকে, 5 নম্বরের প্রশ্ন এখান থেকে আসে। এবার 7 নম্বর প্রশ্ন বলা হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রাতে প্রজেকশন ও সিলেকশন অপারেশন ব্যাখ্যা করো। আরেকটা প্রশ্ন যেটা আছে সেটা হলো এসকিউএল এ অ্যালিসিং বলতে কি বোঝানো হয়। সবার ফার্স্ট এটা আছে হলো আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম চ্যাপ্টার থেকে। আমরা প্রজেকশন আর সিলেকশন দুটোই দেখবো। সবার ফার্স্ট আসে সিলেকশন। সিলেকশনকে আমরা সিগমা চিহ্নের মাধ্যমে ব্যবহার করি। সিগমা চিহ্নটা কিরকম, এরকম ভাবে এই যে দেখতে পাচ্ছ, এই হলো সিগমা চিহ্ন। তো সিগমা চিহ্নের মাধ্যমে কি করা হয়, এখানে কোনো কন্ডিশন বা শর্তের উপরে ডিপেন্ড করে কোনো রোকে দেখানো হয়। আমরা এন্টায়ার কোনো একটা রোকে দেখতে চাচ্ছি কোনো একটা কন্ডিশনের উপর বেস করে, তখন আমরা এই সিগমা ব্যবহার করব, যাকে আমরা সিলেকশন বলি। যেমন দেখো এখানে একটা টেবিল দেওয়া আছে, টেবিলের নাম স্টুডেন্ট, যেখানে 1 2 3 করে রোল আছে, রাম শ্যাম যদু আছে, তাদের ফোন নম্বর দেওয়া আছে। বলা হচ্ছে কি উক্ত টেবিল থেকে শুধুমাত্র রাম নামে যে ব্যক্তি আছে তার ডেটা শো করো। তাই আমরা এখানে বুঝতেই পারছি পার্টিকুলার এই রামের রোটাকে দেখাতে হবে, তাই আমরা সিগমা বা সিলেকশন ব্যবহার করবো। তাই দেখো মানে সিগমা চিহ্ন, নেম ইজ ইকুয়াল টু রাম, যেহেতু বলা হচ্ছে কি রাম নামের ব্যক্তি আর টেবিলের নাম ব্র্যাকেটের মধ্যে দেওয়া হয়েছে। তোমরা চাইলে কিন্তু এটা পরীক্ষার সময় যেরকম কমেন্ট হয় সেই কমেন্ট লিখে মানে সিলেক্ট টেবিলের নাম হোয়ার দিয়ে কি কন্ডিশন সেটা দিলে এভাবেও দেখাতে বলে। এখানে আউটপুট দেখিয়ে দিয়েছে, দেখো 1 2 3 পুরো এন্টায়ার রোটাকে দেখিয়েছে, তখন আমরা সিলেকশন। এইবার যদি আমাকে স্পেসিফিক কলাম দেখাতে হয়, যেখানে 1টা 2টো 3টে কলাম আছে, যেমন এসটিডি আইডি, সেকশন, অ্যাড্রেস, পার্টিকুলার কোনো কলামকে সিলেক্ট করতে হয় বা 2 3টে কলামকে সিলেক্ট করতে হয়, আমার সব ডেটা দরকার নেই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রজেকশন ব্যবহার করব। তাই দেখো এখানে বলা যায় টেবিলের নির্দিষ্ট কলাম বার করার জন্য এই প্রজেকশন ফাংশন ব্যবহার করা হয়। প্রজেকশন ফাংশনের জন্য আমরা পাই চিহ্ন ব্যবহার করি। এই দেখো এখানে পাই লেখাই রয়েছে, আর এই হলো পাই চিহ্ন। তোমরা তো পাই চিহ্ন অবশ্যই জানো। দেখো এখানে একটা টেবিল রয়েছে যার নাম ইনফো, যা 3টে কলাম আছে, এসটিডি আইডি, সেকশন আর অ্যাড্রেস। মানে এই যে স্টুডেন্টগুলো, এই স্টুডেন্টেরই একটা আলাদা করে ইনফরমেশন দেওয়া রয়েছে। এখানে দেখো সিনারিওতে একটা প্রশ্ন বলেছে উক্ত টেবিলে যারা সেকশন সিতে আছে তাদের এসটিডি আইডি এবং অ্যাড্রেস দেখানোর অপারেশন এখানে বার করো। তো সবার ফার্স্টে এখানে দেখো পাই চিহ্ন দেওয়া রয়েছে, যেহেতু আমাকে শুধুমাত্র এসটিডি আইডি আর অ্যাড্রেস দেখাতে হবে তাই এখানে দেখো লিখে দেওয়া হয়েছে। এবার আমাকে পুরো সিলেক্ট করতে হবে, পুরো যেহেতু আমি টেবিলটার উপরে কাজ করতে, তাই এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে প্রথমে সিগমা চিহ্ন, তারপরে সেকশন সি। সেকশন সিটা আমার শর্ত, কোন টেবিল, ইনফো নামে যে টেবিল আছে ইনফো। ব্যাস এতটুকু যেই করা হলো, শুধুমাত্র সেকশন সিতে যারা আছে তাদের ডেটা এখানে চলে এসেছে। আমার কিন্তু পুরো এন্টায়ার 1 2 3টে কলামই দিতে হয়নি, অনলি 2টো কলাম, এসটিডি আইডি আর অ্যাড্রেস। এভাবে আমরা প্রজেকশন আর সিলেকশন ব্যবহার করতে পারি। এবার আসে অ্যালসিং। অ্যালসিং কি হয়, এখানে পার্টিকুলার যদি কোনো ধরনের আমরা এসকিউএল ফাংশন করছি, সেক্ষেত্রে আমি যে টেবিলটা আছে সেই টেবিলে কোনো পার্টিকুলার কলামের নাম চেঞ্জ করতে বা টেবিলের নামটাই আমি চেঞ্জ করতে হয় টেম্পোরারি বেসিস, সেক্ষেত্রে আমরা অ্যালসিং ব্যবহার করি। তাই দেখো বলছি যখন কোনো টেবিল বা কলামের একটি সাময়িক বা বিকল্প নাম দেওয়া হয় তখন তাকে অ্যালসিং বলা হয়। এখানে এক্সাম্পল সিলেক্ট নেম অ্যাজ এর মাধ্যমে কিন্তু অ্যালসিংকে বোঝানো হয়। অ্যাজ স্টুডেন্ট নেম, মানে নেম নামে যে কলামটা আছে তার নাম কিছু সময়ের জন্য স্টুডেন্ট নেম হবে ফ্রম স্টুডেন্ট টেবিল। স্টুডেন্ট টেবিলে নেম নামে যে কলাম আছে তার নামটা কিছু সময়ের জন্য স্টুডেন্ট নেম বলে পরিচিত হবে। এটা টেম্পোরারি বেসিস, পার্মানেন্ট কখনো হয় না। অথবা দিয়ে আরেকটা প্রশ্ন বলা আছে প্রাইমারি কি এবং ফরেন কি এর মধ্যে পার্থক্য লেখো। রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট বলতে কি বোঝায় বা ব্যাখ্যা করো। প্রাইমারি কি ফরেন কি দুটোই কিন্তু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম চ্যাপ্টারের পার্ট। প্রাইমারি কি আমরা ভালো করে জানি ইউনিক্যালি ডেটা আইডেন্টিফিকেশনের জন্য লাগে, আর ফরেন কি যখন দুটো টেবিল আছে আমার কাছে, একটা টেবিলে প্রাইমারি কি অন্য টেবিলেও যদি সেই কলাম থাকে তখন সেটা ফরেন কি হয়ে যায় ইফ দে হ্যাজ রিলেশন, দুটোর মধ্যে রিলেশন থাকলে। বিষয়, কাজ বা উদ্দেশ্য, এটি টেবিলে প্রতিটি রেকর্ড বা সারিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে সাহায্য করে। ফরেন কি এটি দুটি টেবিলের মধ্যে সম্পর্ক তৈরি করতে সাহায্য করে। পরের বিষয় নাল বা ডুপ্লিকেট। প্রাইমারি কি কখনো নাল অর্থাৎ ফাঁকা হতে পারে না, অ্যাজ ওয়েল অ্যাজ ডুপ্লিকেট হতে পারে না, কিন্তু ফরেন কি কিন্তু ফাঁকা থাকতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ একাধিকবার ডুপ্লিকেট হতে পারে, অসুবিধা নেই তাহলে। সংখ্যা, সাধারণত কি হয় প্রতিটা টেবিলে একটি করে প্রাইমারি কি থাকে, কিন্তু ফরেন কির ক্ষেত্রে একটি টেবিলে মাল্টিপল ফরেন কি থাকতেই পারে। রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, সবার ফার্স্টে এটা বোঝার আগে জেনে নাও কনস্ট্যান্ট হলো সেসব কিছু নিয়ম যার উপরে ডিপেন্ড করে একটা ভালো ডেটাবেস তৈরি করা হয়, মানে একটা নিয়ম। এবার রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট কি, এটি এমন একটি নিয়ম যা নিশ্চিত করে ফরেন কিতে এমন কোনো মান থাকবে না যা আসল টেবিলে প্রাইমারি কিতে নেই, যদি থাকে সেটা ইনভ্যালিড হবে। লাইক এখানে এক্সাম্পল দেখো দেওয়া রয়েছে, এখানে একটা টেবিল আছে যার নাম স্টুডেন্ট, যেখানে রোল নাম্বার আছে আর নেম আছে। এখানে রোল নাম্বার যেটা সেটা হলো প্রাইমারি কি, তাই দেখো এখানে পিকে লেখা হয়েছে। এবার এখানে দেখো 1 2 দুটো ব্যক্তি রয়েছে। এবার লাইব্রেরি নামে আরেকটা টেবিল আছে, এখানে একটা ভুল আছে, এটা পিকে হবে না, যেহেতু এটা হবে এফ কে, ফরেন কি। আমি দাঁড়াও এটাকে ঠিক করে নিই।
এটা হবে এফ কে, অ্যাজ ওয়েল অ্যাজ এটাও হবে এফ কে, অ্যাজ ওয়েল অ্যাজ এটা হবে এফ কে। নাও ইটস গুড। ওকে, তোমাকে দুটো টেবিল আছে। ফার্স্ট টেবিলে দেখো এখানে রোল নাম্বার প্রাইমারি কি, যখন দ্বিতীয় টেবিলে লাইব্রেরি দেওয়া রয়েছে এই রোল নাম্বারটা হয়ে গেল কি একটা ফরেন কি, যেহেতু অন্য টেবিলের সঙ্গে এই দুটো টেবিলের রিলেশন তৈরি করা আছে। তো আমাকে সূত্রতে কি বলা হচ্ছে, ফরেন কিতে এমন কোনো ভ্যালু থাকতে পারে না যেটা প্রাইমারি কিতে নেই। দেখো এখানে 1 2 আছে, এখানে 1 2 আছে, তাই এটা একটা ভ্যালিড টেবিল। বাট আদার হ্যান্ড এখানে আরেকটা টেবিল রয়েছে লাইব্রেরি নামে, এখানে দেখো 1 আছে বাট 3 আছে, কিন্তু অরিজিনাল যে ডেটাবেস সেখানে কিন্তু 3 রোল নাম্বার নেই, তাই এটা ইনভ্যালিড। এছাড়াও রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট আরেকটা জিনিস বলে, যেটা আমি এখানে লিখিনি, তোমরা চাইলে কিন্তু লিখতে পারো। যদি সেম থাকে তাহলেও যেমন ওকে, অ্যাজ ওয়েল অ্যাজ যদি ফাঁকা থাকে তাহলেও সেটা ওকে, সেটাও একটা ভ্যালিড। এখানে টেবিল আছে দেখো 1 নম্বর রোল নাম্বার দেওয়া কিন্তু পরেরটাই ফাঁকা আছে, তাই এটাও কিন্তু একটা ভ্যালিড টেবিল। তাহলে দুটো সূত্র, সবার ফার্স্ট ফরেন কি এর মান কখনো প্রাইমারি কি এর মানের থেকে ডিফারেন্ট হওয়া যাবে না, আর সেকেন্ড যেটা সেটা হলো সেটা ব্ল্যাঙ্ক থাকতে পারে, ডাজন্ট ম্যাটার, কিন্তু সেম হতে হবে। তো দেখো এখানে ব্ল্যাঙ্ক আছে তাই এটা ভ্যালিড, এখানে সেম আছে তাই এটা ভ্যালিড, এখানে ডিফারেন্ট আছে তাই এটা ইনভ্যালিড। এরপরে ইয়ার ডায়াগ্রামের জেনারেলাইজেশন অ্যান্ড স্পেশালাইজেশন ব্যাখ্যা করো। এটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমেরই প্রশ্ন। সবার ফার্স্ট হলো জেনারেলাইজেশন কি সেটা আমাকে বুঝতে হবে। দেখো টপ টু বটম আর বটম টু টপ এই অ্যাপ্রোচের কথা তোমরা ভালো করে জানো। এটি হলো কি একটা বটম আপ অ্যাপ্রোচ, মানে নিচ থেকে ওপরের দিকে যাওয়া। যখন একাধিক ছোট বা লো লেভেল এন্টিটির মধ্যে সাধারণ বা কলামের কিছু বৈশিষ্ট্য থাকে তখন সেগুলোকে একত্রিত করে একটি নতুন বড় বা হাই লেভেল এন্টিটি তৈরি করা হয়। এই পদ্ধতিকে জেনারেশন বলা হয়। এক্সাম্পল দিয়ে বোঝানো হচ্ছে, আমার কাছে টোটাল দুটো টেবিল আছে, যার মধ্যে একটা হলো কার অর্থাৎ গাড়ির জন্য, আরেকটা আছে বাইক বা মোটরসাইকেলের জন্য। এবার কার নামে যেটা আছে ওখানে কিছু অ্যাট্রিবিউট আছে, যেমন চাকা, ইঞ্জিন, দাম আর সিটের সংখ্যা। অ্যাজ ওয়েল অ্যাজ বাইক নামে যে টেবিলটা আছে সেখানেও চাকা, ইঞ্জিন, দাম আর মাইলেজ, সেম এরকম চারটে আলাদা আলাদা অ্যাট্রিবিউট। তো এরকম চারটে আলাদা আলাদা অ্যাট্রিবিউট আছে। এখানে দেখতে পাচ্ছ এই যে প্রথম যে তিনটে অ্যাট্রিবিউট আর বাইক টেবিলেরও যে তিনটে অ্যাট্রিবিউট, এই দুটো কিন্তু বোথ আর সেম। আলাদা কি, শুধু সিটের সংখ্যা আর মাইলেজটা। আমি কি একটা টেবিল বানাতে পারি যেখানে এই তিনটে জিনিস থাকবে? তাহলে আমার দুটো আলাদা টেবিল না হয়ে একটা সিঙ্গেল টেবিলেই কাজ হতে পারে, যেমন একটা হাই লেভেল এন্টিটি পারি। এখানে কি করা হচ্ছে, একটা নতুন টেবিল তৈরি করা হচ্ছে যেখানে চাকা, ইঞ্জিন আর দাম এই তিনটে নিয়ে একটা টেবিল তৈরি করা, যার নাম কি রাখছে ভেহিকল। এবারে এর কিছু বৈশিষ্ট্য আছে, এটি নিচ থেকে ওপরে কাজ করে, এটি ডেটাবেসের আকার ছোট করতে বা রিডান্ডেন্সি কমাতে সাহায্য করে। এখানে ছোট এন্টিটিকে বলা হয় সাবক্লাস, আর বড় যে এন্টিটি তৈরি করা হয় তাকে বলা হয় কি সুপার ক্লাস। এবার স্পেশালাইজেশনে কি হয়, এখানে টপ টু ডাউন অ্যাপ্রোচ কাজ করা হয়, মানে বড় কোনো টেবিল থেকে ছোট কোনো টেবিলে নিয়ে আসা হয়, মানে হাই লেভেল এন্টিটি থেকে লো লেভেল এন্টিটিতে কনভার্ট করা হয়। এটা হলো এই জেনারেশন ঠিক উল্টোভাবে কাজ করে। বড় কোনো টেবিল আছে এখানে, সেটাকে ভেঙে ভেঙে ছোট আকারে ভাগ করা। উদাহরণ দেওয়া রয়েছে, একটা এমপ্লয়ি নামে একটা বড় টেবিল আছে বা এন্টিটি আছে, যেখানে সমস্ত কর্মচারী সেম কাজ করে না। কেউ কোনো সফটওয়্যার তৈরি করে, কেউ সেটাকে টেস্ট করে, আবার কেউ অফিস ম্যানেজ করে। তাই কি হলো, এই এমপ্লয়ি নামে এন্টিটিটাকে ভেঙে তিনটে আলাদা ছোট ছোট এন্টিটিটা ভাগ করা হলো, একটা ডেভেলপার, টেস্টার আর ম্যানেজার। এখানে এমপ্লয়ি কি, এটা হলো সুপার ক্লাস, আর যে বাকি তিনটে টেবিল আলাদা করা হলো সেটা হলো সাব ক্লাস। বৈশিষ্ট্য, ওপর থেকে নিচে কাজ করে, এটি এন্টিটির বিস্তারিত তথ্য বা বিশেষ বৈশিষ্ট্যকে সংরক্ষণ করতে ব্যবহার করা হয়। এটি ডেটাবেসের গভীরতা বাড়ায়, এখানে কমপ্লেক্সিটি একটু বেড়ে যায়। তোমাদের কিন্তু পরীক্ষার সময় পার্থক্য আসতে পারে, তোমরা এইভাবে কিন্তু পার্থক্য লিখতে পারো। এবার অথবা দিয়ে একটা প্রশ্ন বলেছে, এসকিউএল এ ডিডিএল বলতে কি বোঝায়, আর ক্রিয়েট আর অল্টার কমান্ডের ব্যবহার লেখো। ডিডিএল মানে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ মানেই আমরা জানি ভালো করে যে এখানে কোনো ধরনের ডেটাবেস তৈরি, টেবিল তৈরি, তার কাঠামো তৈরি, অ্যাজ ওয়েল অ্যাজ সেটাকে মুছে ফেলা বা সেটাকে তৈরি করা, সমস্ত কাজ বোঝায়, তাকেই ডিডিএল বলা হয়। তাই বলছে যে কমান্ড দিয়ে ডেটাবেস এবং টেবিলের কাঠামো তৈরি, পরিবর্তন বা মুছে ফেলা হয় তাকে ডিডিএল অর্থাৎ ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ বলা হয়। এখানে দুটো আমাকে কমেন্ট সম্পর্কে বলা হয়েছে, একটা ক্রিয়েট আর একটা অল্টার, এছাড়াও আরো অনেক কমেন্ট আছে। সবার ফার্স্ট আমি ক্রিয়েটের মাধ্যমে কোনো ডেটাবেস বা কোনো টেবিল তৈরি করা হয়। এর সিনট্যাক্স কি, ক্রিয়েট টেবিল, তারপর টেবিলের না ব্র্যাকেটের মধ্যে আমাকে কলাম আর কলামের ডেটা টাইপগুলো আমাকে মেনশন করতে হবে। তোমরা ভালো করে জানো কি করে করতে হয়, না যদি মনে থাকে অবশ্যই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্লে লিস্টটা কিন্তু দেখো গিয়ে। আর ক্রিয়েট ডেটাবেস, তারপর ডেটাবেসের নাম লিখলে তোমরা কিন্তু কোনো ধরনের ডেটাবেস তৈরি করতে পারবে। এইবার আসে হলো অল্টার। অল্টারের মাধ্যমে কোনো টেবিল ধরো তৈরি করা আছে, তার মধ্যে কোনো পরিবর্তন করতে পারি, যেমন কোনো কলাম যোগ করতে পারি, কোনো কলামকে মুছতে পারি, প্রাইমারি কি যোগ করতে পারি বা প্রাইমারি কিকে মুছে ফেলতে পারি। দুটো এক্সাম্পল এখানে দিয়েছি আমি, অল্টার টেবিল,
টেবিলের নাম, তারপরে অ্যাড কোনো কিছু কলাম অ্যাড করার জন্য অ্যাড লিখতে হবে, তারপরে কলামের নাম দিতে হবে, তার ডেটা টাইপ লিখে লাস্টে গিয়ে সেমিকোলন, তাহলে কোনো কলাম অ্যাড করতে পারবো। একইভাবে আমি ধরো কোনো ধরনের কলাম ডিলিট করতে হবে, তাহলে একই অল্টার টেবিল, টেবিলের নাম দেবো, তারপরে ড্রপ লিখবো, ড্রপের মাধ্যমে কোনো কিছু ডিলিট করা যায়, আর কলামের নাম দিতে হবে। এখানে আলাদা করে ডেটা টাইপ দেওয়ার দরকার নেই, ও নিজে থেকে সেটা বুঝতে পারবে এটা ডেটা টাইপ কি ছিল। তো এভাবে তোমরা ক্রিয়েট আর অল্টারকে ব্যবহার করতে পারো। দেখো পরীক্ষার সময় কিন্তু শুধুমাত্র ক্রিয়েট আর অল্টার আসবে এরকম কোনো কথা নেই, তোমাকে কিন্তু জব নামে কমান্ড আছে সেটাও আসতে পারে, টুনক্যাট নামে কমান্ড আছে সেটাও আসতেই পারে। তোমাদেরকে আমি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম চ্যাপ্টারের সমস্ত ভিডিওতে ডিটেলে বুঝিয়েছি এগুলো সবই সম্পর্কে, তো অবশ্যই তোমরা কিন্তু সেখানে একবার দেখে নিও। এরপরে অপারেটিং সিস্টেমে ফাইল ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়, এর সুবিধা এবং অসুবিধা লেখো। দেখো ফাইল ম্যানেজমেন্ট তোমরা ভালো করে জানো অপারেটিং সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটা, যার মাধ্যমে কি করে কোনো ধরনের ফাইলকে ম্যানেজ করে, যেমন ফিজিক্যাল স্টোরেজ ডিভাইস, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, এসএসডি, এর মধ্যে যে ম্যানেজমেন্টগুলো করা হয়, যেমন কোনো ফাইল তৈরি, সংরক্ষণ, কোনো নাম পরিবর্তন করা, মুছে ফেলা, এই সমস্ত কিছু কাজ করে। ফাইল ম্যানেজমেন্টের মূল কাজগুলো কি কি? নতুন ফাইল তৈরি করা, ডেটা রিড অ্যান্ড রাইট করা, তারপরে ফাইল মুছে ফেলা, ফাইলের নাম পরিবর্তন করা এবং কোনো ধরনের সিকিউরিটি প্রদান করা। ফাইল ম্যানেজমেন্টের সুবিধা অ্যাডভান্টেজ কি? সুশৃঙ্খল সংগঠন, মানে আমরা এখানে খুব অপটিমাইজ ভাবে কোনো ফাইলকে ফোল্ডারে বা কোনো আলাদা ডিরেক্টরিতে আমরা কিন্তু স্টোর করতে পারি, যার ফলে আমাদের কোনো কিছু খুঁজে বার করতে খুবই ইজি হবে। নিরাপত্তা ও সুরক্ষা, সাধারণত কি হয় এই ধরনের ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আমরা কোনো ডেটাকে কোনো পারমিশন দিয়ে সেটাকে সুরক্ষিত রাখতে পারি, যাতে কেউ অননুমোদিত অ্যাক্সেস করতে না পারে। তারপরে ফাইল শেয়ারিং, আমরা মাল্টি ইউজারের মধ্যে বা নেটওয়ার্কের মাধ্যমে খুব ইজিলি কিন্তু ফাইলকে শেয়ার করতে পারি। ধরো আমি এখানে বসে আছি কিন্তু ফাইল শেয়ার করা রয়েছে নেটওয়ার্কে, তাই আমি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে সেইগুলোকে অ্যাক্সেস করতে পারছি বাই ইউজিং ফাইল ম্যানেজমেন্ট। এবার ফাইল ম্যানেজমেন্টের অসুবিধা, যার সুবিধা থাকবে অসুবিধা থাকবে। সবার ফার্স্ট হলো ফ্র্যাগমেন্টেশন, বারবার করে ডেটার এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যাওয়া, মুছে ফেলা। এগুলো করলে কি হয়, বড় একটা হার্ড ডিস্ক আছে, তার মধ্যে মাঝখান থেকে ডেটা মুছে যায়, সেখানে গ্যাপ তৈরি হয়ে যায়, যেটাকে ফ্র্যাগমেন্টেশন বলা হয়। এর ফলে কি একটা বড় কোনো ফাইলকে স্টোর করতে খুবই অসুবিধা হয়। তারপরে নামকরণের সমস্যা, যেহেতু একটা জায়গায় আমরা সেম ফাইল দুটো রাখতে পারি না, তাই এর কিন্তু এটা সব থেকে বড় অসুবিধা। তাই তোমাকে আলাদা নাম দিতে হবে সেম ফাইলকে স্টোর করানোর জন্য। তোমরা যখন মোবাইলে কোনো ফাইল ম্যানেজারে কোনো ফাইল সেভ করবে, দেখবে এই জিনিসটা সেম টাইপের ফাইল তুমি সেম নামে কিন্তু স্টোর করতে পারবে না। তারপরে ডেটা নষ্ট হওয়ার ঝুঁকি, যেখানে তোমরা এটাকে স্টোর করছো ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম, যার উপরে সেটা হতে পারে প্যাড বা সেটা হতে এনটিএফএস, সেই টেবিলটাই যদি পুরোপুরি ধ্বংস হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু পুরো ডেটাই লস হবে। এটাই কিন্তু সব থেকে বড় ঝুঁকির মধ্যে পড়ে। এরপরে অথবা দিয়ে যে প্রশ্নটা, সেটা মেমোরি ম্যানেজমেন্টে পেজিং কি, এটাও কিন্তু অপারেটিং সিস্টেমেরই একটা প্রশ্ন। তোমরা ভালো করে জানো কম্পিউটার সায়েন্সে কিন্তু এটা নেই। পেজিং হলো মেমোরি ম্যানেজমেন্টের একটি পদ্ধতি। এই একটু আগে আমরা যে মেমোরি ম্যানেজমেন্ট পড়লাম, এই পেজিং নিয়ে সেই পদ্ধতি যার মাধ্যমে মেমোরিকে ম্যানেজ করা হয়। পেজিং হলো মেমোরি ম্যানেজমেন্টের একটি পদ্ধতি, যেখানে প্রসেসগুলোকে ছোট ছোট সমান আকারে বা ব্লকে ভাগ করা হয়, যেটাকে আমরা পেজ বলি। আর র্যামকেও সমান আকার বা ব্লকে ভাগ করা হয়, যাকে ফ্রেম বলা হয়। এই যে দুটো আলাদা আলাদা র্যাম আর প্রসেসকে আলাদা করে ছোট ছোট ভাগে ভাগ করা হলো, এই ভাগের মধ্যেই সেটাকে স্টোর করা হয়। এতে কি মেমোরির অপচয় নষ্ট হয়। এবার এই পেজিংকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা কন্টিজিউয়াস পেজিং আর একটা নন কন্টিজিউয়াস। কন্টিজিউয়াসে কি হয়, এটি একটি প্রসেসকে মেমোরি বা র্যামের একটি নির্দিষ্ট ব্লকে একটানা বা ধারাবাহিকভাবে জায়গায় সেট করা হয়। ফর এক্সাম্পল, তুমি সিনেমা দেখতে গেলে 5 জন গেছো সাথে করে, তুমি সিনেমা হলে বললে যে 5 জনকেই আমরা পাশাপাশি বসতে চাই, আলাদা হলে আমরা বসবো না। টিকিট যখন কাউন্টারে যাচ্ছ, কাউন্টার থেকে বলে এলো না 5 জনের সিট পাশাপাশি নেই, সেক্ষেত্রে তোমরা কিন্তু টিকিট কিনলে না, বেরিয়ে চলে আসলে। এটাই হলো কন্টিজিয়াস। যদি পাশাপাশি সিট থাকতো তোমরা সিট পেয়ে যেতে, যেহেতু পাশাপাশি 5টা সিট নেই, তাই তোমরা সিটে বসলে না, ছেড়ে দিয়ে চলে আসলে। এই সেম প্রসেস কিন্তু তোমাদের র্যাম বা কোনো স্টোরেজ ডিভাইসে হয়। এর ফলে কি হয়, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন বেশি হয়, তাই কোনো বড় ফাইল তোমরা স্টোর করতে পারবে না। এরপর আসে নন কন্টিজিয়াস। এতে কি হয়, একটি প্রসেসকে টুকরো টুকরো করে মেমোরি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়। ফর এক্সাম্পল, তুমি সেম সিনেমা দেখতে গেছো, কিন্তু তোমার এইবার কোনো কন্ডিশন নেই যে 5 জনকেই পাশাপাশি বসতে হবে। তোমরা টিকিট কাটলে যেখানে 2 জন সামনের দিকে বসলো, 2 জন পেছনের দিকে বসলো। এটাই কি, এটাই হলো নন কন্টিজিয়াস। তো মেমোরি যেখানে জায়গা পাবে সেখানে ডেটাটাকে স্টোর করবে। তো পেজিং এভাবেই কাজ করে। এবার 10 নম্বর প্রশ্ন আসে, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক কি বা ANN কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থেকে এই প্রশ্নটা। আমাদের মানুষের ব্রেন যেভাবে কাজ করে, জানি আমাদের ব্রেনে নিউরন থাকে, সেমই কৃত্রিম নিউরনের মাধ্যমে যখন এআই কে ট্রেন করা হয়, তখন তাকে বলা হয় ANN
বা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। এখানে প্রতিটা নিউরনকে বা কৃত্রিম নিউরনকে বলা হয় কি নোড। তো এখানে টোটাল 3টে লেয়ার থাকে। সবার ফার্স্ট ইনপুট লেয়ার, যেখানে শুধুমাত্র তথ্য গ্রহণ করা হয়, এখানে কোনো ধরনের প্রসেস করা হয় না। উদাহরণ দেওয়া বলা হয়েছে, একটা বিড়ালের ছবি দেওয়া হলো, এ কি করবে, প্রতিটা পিক্সেল ওয়াইজ সেই ডেটাটাকে স্টোর করবে বা এআই সেটাকে শিখবে। 2 নম্বর লেয়ার হলো হিডেন লেয়ার, যেখানে কোনো ধরনের প্রসেস বা চিন্তা ভাবনা করা হয়। সবার লাস্ট যেটা থাকে সেটা হলো আউটপুট লেয়ার বা 3 নম্বর লেয়ার, এটা হলো আউটপুট লেয়ার। আউটপুট লেয়ার কি করে, কোনো ধরনের ফলাফল আমাদেরকে প্রকাশ করে। তাহলে এএনএন এর কটা পার্ট, ইনপুট যেখানে ইনপুট নেওয়া হয়, হিডেন লেয়ার যেখানে কোনো ধরনের প্রসেস করা হয়, আউটপুট যেখানে কোনো ধরনের আউটপুট বা ফলাফল দেওয়া হয়। এবার এর সঙ্গে একটা অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার পক্ষপাত কিভাবে গঠিত হয়, মানে বায়াস কিভাবে হয়। বায়াস সাধারণত তখনই হয় যখন এআইকে ঠিকঠাকভাবে ট্রেনিং দেওয়া হয় না, তখন সেটাকে বায়াস হয়ে যায়। এবারে কিছু প্রসেস আছে, 3টে কারণ এখানে বলা হয়েছে। সবার ফার্স্ট অসম বা ভুল ডেটা, যখন এআইকে শেখানো হচ্ছে ভুল ভাল ডেটা দিয়ে ওকে শেখানো হয়েছে, সেই ক্ষেত্রে এ বায়াস হয়ে যেতে পারে। সব থেকে বেশি কিন্তু এটাই হয়। একটা ফেস রেকগনিশন এআই তৈরি করা হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে সেটা ট্রেন করার সময় বেশিরভাগ ফর্সা মানুষকে দেখানো হয়েছিল, অনলি 10% কালো মানুষকে দেখানো হয়েছে। তো এআই যখন কাজ করবে ও কিন্তু ফর্সা মানুষদের রেকগনাইজ করতে পারবে, কালো মানুষদেরকে কিন্তু রেকগনাইজ করতে পারবে না। এর ফলে একটা বর্ণ বৈষম্যের সৃষ্টি হবে। তারপরে ঐতিহাসিক বা সামাজিক পক্ষপাত, অতীতে বা বর্তমানে প্রচুর ধরনের বৈষম্য তৈরি হয়ে যায়। এআই যদি এইসব কিছু দেখে বা এইসব ধরনের ডেটা থেকে শেখে, সেক্ষেত্রে দেখা যায় যে এআই ভুলভাল কাজ করে। যেমন কোনো একটা কোম্পানিতে কর্মচারী ছাঁটাই করার জন্য বা কর্মচারী যোগ করার জন্য ট্রেন করা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে গত 10 বছরের রিপোর্ট তাকে দেওয়া হলো, আর সেই রিপোর্টে সব থেকে বেশি ছেলে কর্মী বা পুরুষ কর্মীরই ডেটা আছে, কোনো মহিলা কর্মীর নেই। তাহলে এআই শিখবে কি, ছেলেরাই ভালো কাজ করতে পারে, মহিলারা ভালো কাজ করতে পারে না, তাই যখন মহিলাদের সিভি আসবে ও মহিলাদের সিভিগুলোকে বাদ দিয়ে দেবে। সবার লাস্ট যেটা সেটা হলো অ্যালগোরিদম বা ডিজাইনারের প্রভাব। যখন একটা অ্যালগোরিদম তৈরি করা হয়, তখন যে প্রোগ্রামার হয় সে যদি মানে জেনে শুনে বা অজান্তেই কোনো ধরনের ভুল করে থাকে, তখনও কিন্তু এই ধরনের বায়াস তৈরি হতে পারে। উদাহরণস্বরূপ কি বলা হলো, যখন কোনো ডেভেলপার এআই তৈরি করছে লোন রিলেটেড বা রিস্ক ম্যানেজমেন্ট রিলেটেড, তখন সেই আয়কে শেখাচ্ছে শহরের লোকজন বেশি পরিমাণে লোন গ্রহণ করে, তাদের লোনের বেশি দরকার হয়, গ্রামের লোকদের প্রয়োজন হয় না। এখানে এটা কিন্তু সম্পূর্ণ ভুল। গ্রামের লোকজনও যেমন লোন নেয়, অ্যাজ ওয়েল অ্যাজ শহরের লোকজনও কিন্তু লোন নেয়। তো এআইকে যেহেতু এই রিলেটেড বা এইরকম তথ্য দেওয়া হচ্ছে, এআই কিন্তু ভুলভাল ডেটা শিখছে। এভাবেও কিন্তু এআই বায়াস হয়ে যেতে পারে। তো এই হলো টোটাল তোমাদের মডেল কোয়েশ্চেন নাম্বার 2, যেখানে আমি কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সম্পর্কে ডিসকাস করলাম। আবারও কিন্তু ডিসক্লেমার দিয়েছি, এই প্রশ্নগুলোকেই ইম্পর্টেন্ট বলে বেশি গুরুত্ব দিয়ে পড়ো না, সবকিছুই ইম্পর্টেন্ট, তোমাদের সবকিছুই পড়তে হবে, কারণ এর আগে তোমাদের কখনো পরীক্ষা হয়নি। তোমরা কিন্তু ফার্স্ট জেনারেশন বলতে পারো যারা এই নতুন সিলেবাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। এরকম আরো কিছু প্রশ্ন তোমাদেরকে নিয়ে আসবো, আরো কিছু প্রশ্ন সম্পর্কে ডিসকাস করবো। যদি কোনো ধরনের ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর যদি কোনো জায়গায় ডাউট দেখো, প্লে লিস্ট সব ভিডিওর আছে, অবশ্যই সেখানে গিয়ে দেখো। লাস্টে একটা কথাই বলবো, যদি এখনো পর্যন্ত সার্টিফিকেট ক্লেম করে না থাকো, ফ্রি অফ কস্ট সার্টিফিকেট দিচ্ছি আমি তোমাদের কমপ্লিটেশনের জন্য, যার জন্য তোমাকে 1 পয়সাও পে করতে হবে না। সার্টিফিকেটটা ক্লেম করে নাও। তো আজকে ভিডিওটা এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।